সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাইফুল ইসলামের সমস্ত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করা হয়। এছাড়া সাবেক এসপি আসাদুজ্জামান রিপন, আবদুল্লাহ হিল কাফি, সাবেক এএসপি শাহিদুল ইসলাম, মাসুদুর রহমান, নির্মল কুমার দাস এবং আরাফাত হোসেন আরজু সহ সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় খালাস পেয়েছেন রাজসাক্ষী পুলিশের সাবেক উপপরিদর্শক আফজালুল হক। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের প্যানেলে এর রায় ঘোষণা করা হয়। দর্শক, কিছুক্ষণ আগে এই রায়টি ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আইনজীবীদের ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পুলিশ সদস্য এই মুহূর্তে তো ওইভাবে বলতে পারবো না, তবে আরেকটি অবজারভেশন দিয়েছে ট্রাইব্যুনাল, সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ গঠনের পর 1971 সালে সংগঠিত মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার এই ট্রাইব্যুনাল করেছেন, এটা করতে পারেন। তার সাথে সাথে ট্রাইব্যুনাল বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধের বিচার করার ইখতিয়ার এই ট্রাইব্যুনালে আছে। এটি ট্রাইব্যুনাল প্রথমে অবজারভেশন দিয়েছেন এবং মৃত্যুদণ্ড প্রদানের ক্ষেত্রে বলেছেন যে আমাদের এই আইনে সেকশন 5(2)তে যারা সাবঅর্ডিনেট আছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে মিটিগেট করা, অর্থাৎ শাস্তি কম দেওয়ার সুযোগ এই আইনে আছে। তবে এই আশুলিয়াতে যে নৃশংস ঘটনা ঘটেছে এবং যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা এই মিটিগেটিং ফ্যাক্টর পাওয়ার যোগ্য নয়, সুবিধা পাওয়ার এবং তারা এই মিটিগেটিং ফ্যাক্টরের সুবিধাটা তারা পাবেন না, কারণ তারা কেউই এই অপরাধের সংগঠনের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করেননি। এ ব্যাপারে আপনাদেরকে আমরা যেটা বলি, প্রথমেই আপনাদেরকে বলেছি যে আমরা জাজমেন্টের কপি সংগ্রহ করব, অবজারভেশন সম্পূর্ণ দেখব, তারপরে ব্যবস্থা নিব। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই যাদের যাবজ্জীবন দেওয়া হয়েছে তারা সুপিরিয়র যে ডিআইজি, এসপি, এডিশনাল এসপি, এরা ঘটনাস্থলে ছিলেন না, সম্ভবত এই বিবেচনা করেছেন ট্রাইব্যুনাল। কিন্তু আমরা তাদের সংশ্লিষ্টতা যথার্থভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এ বিষয়ে, এবং ওনারা প্রমাণের সাথে একমত হয়েছেন। আমরা যে সাক্ষ্য উপস্থাপন করেছি দোষী এটার সাথে একমত হয়েছে, কিন্তু সেন্টেন্সিং ক্ষেত্রে কারণ এই লাশ পোড়ানোর সময় তারা উপস্থিত ছিলেন কিনা এই বিষয়টি হয়তো বিবেচনায় নিয়েছেন। তারপরে আমরা জাজমেন্ট দেখব, দেখার পরে ধরেন। জি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 তার প্রথম রায়ে ঘোষণা করেছেন। সেই রায়ে মোট আসামি ছিল 16 জন। তার মধ্যে অন্যতম ছিলেন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আশুলিয়া থানার ওসি AFM শাহেদ রনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এসআই আব্দুল মালেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এএসআই বিশ্বজিৎ শাহকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কনস্টেবল মুকুল চোকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রনি ভূঁইয়া যুবলীগ সদস্য, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ মোট 6 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 7 জনকে। তারা হলেন ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন, এডিশনাল এসপি আবদুল্লাহ হিল কাফি, এডিশনাল এসপি শাহিদুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত মাসুদুর রহমান, ইন্সপেক্টর অপারেশন নির্মল কুমার দাস, ইন্সপেক্টর ডিবি আরাফাত হোসেন আরজু। 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এসআই আরাফাত উদ্দিন এবং এএসআই কামরুল ইসলাম, অর্থাৎ 2 জনকে। এবং অপর আসামি এসআই আফজালুল হক, তিনি ট্রু এবং ফুল ডিসক্লোজার করে অনারেবল ট্রাইব্যুনাল যে শর্ত দিয়েছিলেন যে পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করবেন ঘটনার, সেইটা প্রকাশ করায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
গাজী ইসলামী, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে 7 দিন পর জাতীয় সংসদ নির্বাচন। জি। আমরা একটা ত্রিকোণমিতি সমীকরণের সামনে দাঁড়িয়ে আছি। অনেক যুদ্ধ এই আহত নিহতদের পরিবার অনেকে আশঙ্কা করছেন যে যেহেতু 7 দিন পর নির্বাচন, নতুন সরকার আসতে পারে, যে সরকারই আসুক, তার কেউ আশঙ্কা করছেন যে এই বিচারটা চলবে কিনা, এরকম একটা শঙ্কা তাদের মধ্যে আছে। প্রসিকিউশনের মধ্যে একটা শঙ্কা আছে, কোন দল ক্ষমতায় আসে সেখানে সেই সমীকরণ আপনাদের ক্ষেত্রেও আছে। সার্বিক বিবেচনায় এই যে আপনারা গত 1 মাসে 12টা চার্জশিট পেলেন, সার্বিক বিবেচনায় এই বিচারটা আসলে কি নির্বাচিত সরকার আসলে কন্টিনিউ হবে, নাকি এটা শঙ্কার যে জায়গাটা সেটা কি আশঙ্কা করছেন আপনারা? জি, একটু উত্তরটা আমি দিচ্ছি। আমরা প্রসিকিউটরগণ এই ব্যাপারে চিন্তিত নই, বিভ্রান্ত নই, এবং আমরা মনে করি না যে প্রসিকিউশন সরকার পরিবর্তনের কারণে বা প্রসিকিউশনের কোনো সদস্য পরিবর্তন হলে বা না হলে বিচার প্রক্রিয়া স্থিমিত হয়ে যাবে বা থেমে যাবে বা ধীরগতি হবে, এটা আমরা মনে করি না। বাকি রাজনৈতিক বিষয়ে মন্তব্য করার কোনো ইচ্ছা আমাদের নেই। আমি বলেছি এই রায়ের ব্যাপারে আমরা যেটা হয়েছে আপনাদের সামনে তুলে ধরেছি, এবং এটা আমরা পর্যালোচনার পর সিদ্ধান্ত নিই। রায়ের পর একজন আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার রায় নিয়ে আইনজীবীরা ট্রাইব্যুনালে এই মুহূর্তে ব্রিফিং করছেন এবং তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। আমরা সরাসরি সেখানে ছিলাম। পরের প্রসঙ্গে যাচ্ছি। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি দুবাই ভিত্তিক বহুজাতিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। এর ফলে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তৈরি হয়েছে নজিরবিহীন বাণিজ্যিক ও অর্থনৈতিক সংকট। প্রতিদিন হাজারো পণ্যভর্তি কন্টেইনার খালাস হয় যে বন্দরে, সেখানে গত 2 দিনে বের হয়নি একটি কন্টেইনারও। জাহাজ থেকে প্রতিদিন গড়ে 8,000 কন্টেইনার ওঠানামা করা যেটিও স্থবির। উদ্ভূত পরিস্থিতিতে আলোচনার জন্য সকালে বন্দরে গেলে সেখানে গেটে নৌ পরিবহন উপদেষ্টাকে বহনকারী গাড়ি বহর আটকে বিক্ষোভ করেন আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী রুনা আনসারি, যাচ্ছি তার কাছে। রুনা, এই মুহূর্তে বন্দর তো অচল অবস্থায় রয়েছে, নিশ্চয়ই সমস্যার সমাধানে কোনো অগ্রগতি কি দেখতে পাচ্ছেন? কোনো আশ্বাস কি বন্দরের কর্মকর্তা কর্মচারীরা পেলেন? তিনি বন্দর কর্তৃপক্ষের সাথে বসেছিলেন, কিন্তু সেখানে কোনো ধরনের সমস্যার সমাধান হয়নি এবং তিনি বিকেল 3টায় যে আন্দোলনকারীদের সাথে তিনি একটি বৈঠকের জন্য তাদেরকে ডেকেছেন, কিন্তু তারা বলছেন তিনি যদি বন্দরের ভবনের মধ্যে তাদের সাথে বৈঠক করেন তাহলে তারা কথা বলবেন, নতুবা তিনি যে জায়গাটিতে দেখা করার কথা বলেছেন সেখানে তারা কথা বলবেন না, এটি তারা জানিয়েছেন। এবং তারা বলছেন বন্দরের যে বৈঠক, সেই বৈঠকের কোনো সমস্যার সমাধান হবে না যতক্ষণ না পর্যন্ত চুক্তি বাতিলের সিদ্ধান্ত না হয়, ততক্ষণ পর্যন্ত তারা অনির্দিষ্টকালে যে ধর্মঘট করছে সেই ধর্মঘট চলবে। এখন পর্যন্ত বন্দরে যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলো কিন্তু পণ্য নামাতে পারছেন না এবং কোনো ধরনের পণ্য ডেলিভারি হচ্ছেন না। যেহেতু সামনে রমজান শুরু হবে, এক্ষেত্রে কিন্তু ভোগ্যপণ্য যেগুলো আছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত ডেলিভারি সম্পন্ন হয়নি, যার কারণে বন্দরে একটি কন্টেইনার জট সৃষ্টি হবে। সেক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রেও কিন্তু দারুণ একটি অসুবিধায় পড়বেন ব্যবসায়ীরা, এমনটাই আশঙ্কা করছেন। যে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানের জন্য বলছেন ব্যবসায়ীরা। তো চট্টগ্রাম বন্দর এখন অচল অবস্থায় আছেন। এখন বন্দর নৌ পরিবহন উপদেষ্টা যদি এটি কোনো সমস্যার সমাধান করতে পারে তাহলে দেখা যাবে বিকেলের পরে কোনো সুসংবাদ আসতে পারে। দোলা, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি। ক্ষমতায় গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী সহ সকল বাহিনীর বেতন কাঠামোর সময় উপযোগী করার আশ্বাস দিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি দুপুরে চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত নির্বাচনী জনসভায় এই আশ্বাস দেন। সমাজের সকল স্তরে নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন তিনি। বক্তৃতায় বাংলাদেশের নদী রক্ষায় জামায়াতের কর্মপরিকল্পনা তুলে ধরেন দলটির আমির। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন বিকাল 5টায়। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।